নমস্কার। এই চ্যানেলের সমস্ত দর্শকদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি প্রশ্ন উত্তর পর্ব 16 নম্বর এই ভিডিওটা আপনাদের কাছে আমি উপস্থিত করছি। আরডিএক্স গেমিং উনি বলছেন যে টমেটোতে ব্যাকটেরিয়া জনিত আমরা যে ঢলে পড়া বলি আমরা আস্তে আস্তে ঝিমিয়ে মরে যাবে, আস্তে আস্তে সমস্ত দিন আসতে ঝিমালো, রাত্রে ভালো থাকবে, তারপর দিনে আবার সকালে একটু ভালো থাকলো, তারপর আবার যত বেলা বাড়বে আস্তে আস্তে ঝিমিয়ে শুকনো হয়ে যাবে। এরকম 3-4 দিন হতে হতে গাছ মরে যায়। এটা মাটিবাহিত রোগ, মাটি থেকে আসে, আপনারা সবাই জানেন। উনি বলছেন যে এটা যদি হয় তাহলে মাটি কীভাবে শোধন করবো। এখন হয়েছে কি, আমি বলেছিলাম বইতে বলছে বা এই সমস্ত ব্যাকটেরিয়া নিয়ে যারা কাজ করছে ওনারা বলছেন বিঘা প্রতি 5 থেকে 6 কেজি 33 শতক বিঘাতে ব্লিচিং দিতে। আমি বলবো আরও বাড়াতে হবে, ওতে হয় না। আমি দেখেছি কাটাতে ব্লিচিংয়ের দাম বিভিন্ন আছে, কেউ নিচে 45 টাকা, কেউ 50 টাকা, কেউ 55 টাকা, বিভিন্ন রকমের ব্লিচিং আছে। যেটা একটু ভালো মোটামুটি 50 টাকা ভালো ব্লিচিং পাওয়া যাবেই। একটা জায়গায় মানে ধরুন 725 বর্গফুট জায়গায় অন্তত 1 কেজি 250-300 হলে ভালো হয়। মাটি কোপানো হলো যেন ভিজে থাকে, ভিজে মাটি বা আগে রাত্রে জল দেন, আগে একদিন আগে, তারপর দিন মাটি কুপিয়ে দেন বা পাওয়ার টিলারে চাষ দেন, ছড়ান কোপানো জায়গায় ব্লিচিংটা। কাটা প্রতি আমি বলবো কাটা প্রতি 1 কেজি 250-300 বার স্প্রে করুন, মানে ছড়িয়ে দেন গুঁড়ো, হাতটা নিচে করে ছড়াবেন নাহলে উড়ে যায় বাতাসে। এইবারে আরেকটা চাষ দেন, অর্থাৎ ব্লিচিংগুলো মাটির ভিতরে ঢুকে যাক। বা তা যদি না করতে চান, খরচ বেশি করাবো না, তাহলে মাটি ভিজিয়ে দেওয়া হলো একদম জল দিয়ে, তারপরে যেন কোপানো যায় সেরকম ব্লিচিং ছড়িয়ে দেওয়া হলো, দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে ব্লিচিং ছড়িয়ে দেওয়ার পরেই কিন্তু কোপাতে হবে বা চাষ দিতে হবে। কারণ ওই ক্লোরিন গ্যাসটা যেন মাটির ভিতরে থাকে, ওরাই মারবে ওই ব্যাকটেরিয়াগুলোকে, ওরাই জব্দ করবে। ভিজে মাটিতে ব্লিচিং ছড়িয়ে দিয়ে চাষ দিয়ে সঙ্গে সঙ্গে কালো প্লাস্টিক ঢাকা দিতে হবে, ওই গ্যাসগুলো যেন চলে যায়। অন্তত কমপক্ষে 20 দিন আমি রাখতে বলি, 20-25 দিন প্লাস্টিক ঢাকা দেওয়া থাকবে মাটিটা। তারপর তুলে নিয়ে আবার চাষ দিয়ে কিন্তু ওতে আরও 15-20 দিন দেরি করে তারপর চারা লাগাতে হবে। এই একটা করতে হবে। আর নাহলে কেউ যদি মনে করেন মানে প্রতি লিটার জলে 60 থেকে 70 মিলি ফরম্যালিন, আমি বলবো 70 মিলি 75 মিলি ফরম্যালিন প্রতি লিটার জলে, এইভাবে হলুদ জল যেটা ফরম্যালিন পাওয়া যায় ওই ফরম্যালিন জলটা দিয়ে মাটি ভিজিয়ে দিতে হবে, দিলে ব্যাকটেরিয়া মরে যাবে। দুটোর একটা পথ আপনারা বেছে নিতে পারেন। ধন্যবাদ। মমতাজ বেগম বলছে নিম জল গাছের গোড়ায় কি দেওয়া যায়? আমি স্প্রে করবো না, আমার স্প্রে মেশিন নেই। ভালো প্রশ্ন করেছেন উনি, আমি দেখাতে পারলাম না, দেখালে খুব ভালো হতো জিনিসটা। 5-6-এ যারা তখনকার দিনে পড়াশোনা করেছেন, আমরা যেরকম করেছি, আমাদের মাস্টারটা কী করতো, একটা গ্লাস নিল, এটা গ্লাস পরিষ্কার গ্লাস, কলের জল নেওয়া হলো, এখানে নীল ফেলে দেওয়া হলো। এখন রবীন্দ্র ব্লু বেরিয়েছে, সব কত রকম সব ব্লু বেরিয়েছে, সব উজালা ফুজালা, নীল দিয়ে দেওয়া হলো, জলটা গোটা নীল হয়ে গেল। এবার একটা গাছকে আমার শিকড় সময় তুলে আনা হলো, বাচ্চা চারা গাছকে, মানে এরকম গাছকে তুলে আনা হলো, শিকড় টিকড় ধুয়ে এই গ্লাসের মধ্যে ডুবিয়ে দেওয়া হলো। ডুবিয়ে দিয়ে ঘন্টা 2.5 পরে যদি আমি পাতাটা কেটে দেখি না, এই যে গ্লাসের ভিতরে নীল জলটা ছিল, দেখবেন ওই শিকড়ের সাহায্যে গাছ জল টানে, ডালটা বা পাতাটা কেটে দেখা যাবে সেই পাতাটা কাটলে নীল জল বেরিয়ে পড়েছে। তার মানে বোঝা গেল কি না, গ্লাসের জলটা শিকড় দিয়ে গাছ উপরের দিকে টেনে নেয়, জাইলেম কলা দিয়ে উপরের দিকে জলটা চলে যাচ্ছে, ও শাখা প্রশাখা ছড়িয়ে গিয়েছে, সেইখানে কাটলে পরে নীল জলটা বেরিয়ে যায়। আপনি নিম জল গোড়া দিতে পারেন এবং ওতেও কাজ হবে। নিম জলটা রুট সিস্টেমে গিয়ে সিস্টেমিক হয়ে গেল, সারা দেহতে গাছে ছড়িয়ে পড়লো, তিতো, ওতেও কাজ হবে। তন্ময় দাস উনি একটা খুব ভালো প্রশ্ন করেছেন, বলছেন যে বাজার থেকে যে আমরা গাছের যে ওষুধগুলো কিনে আনি পোকামাকড় মারার জন্যে, সেই ওষুধগুলো বাড়িতে এনে অনেক সময় দেখা যায় ব্যবহার করতে করতে এক্সপায়ার হয়ে গেল। তাহলে কি কত ডোজ বাড়াতে হবে নাকি ওটা ব্যবহার করা চলবে না? আমরা বলবো কি, ওষুধ সাধারণত এক্সপায়ার হয়ে গেলে ব্যবহার করা উচিত নয়। মানুষের যে ওষুধগুলো এক্সপায়ার হলে আমরা খেতে নিষেধ করি বা ওগুলো ব্যবহার করতে বারণ করি, গাছেরও তাই করা উচিত। একান্ত পড়ে থাকলে কাছাকাছি গিয়ে অন্তত চেষ্টা করুন যে যেন 2-1 দিন আছে বা এই মাসটা আছে, তাড়াতাড়ি করে ব্যবহার করে দেন। হয়তো আপনি কাজ পাবেন, কিন্তু আমাদের মুখ থেকে বলা উচিত হবে না। আমরা বলতে পারি না যে আপনি এক্সপায়ার ওষুধ ব্যবহার করুন। আর বাড়িতে যদি থাকে দিয়ে দিতে পারেন, কিন্তু গাছে দেবেন না। যদি গাছে ক্ষতি হয়ে যায় ওই গাছের গোড়ায় দেবেন। একটা ভালো পলিসি বলে দিই আপনাদের, কাজ কম বেশি হোক সেটা আলাদা ব্যাপার, জলে গুলে গাছে গোড়ায় দেবেন।
অন্তত গাছের পাতা দেবেন না, কোথাও পাতা রিয়াকশান হবে কি কোথাও বিক্রিয়া হবে, ক্ষতি হয়ে যেতে পারে। গাছের শিকড় থেকে একটু দূর থেকে এই যদি গাছের গোড়া হয় একটু দূর থেকে 1 ফুট দূর থেকে মাটিতে ভিজিয়ে দেবেন, এটা করতে পারেন। র এজেন্ট, তুফান নস্কর এবং আরও অনেকে বলছে আপনি যে অ্যামাজনের লিঙ্কটা দিলেন ওয়েস্ট ডিকম্পোজারের, হ্যাঁ সেই ওয়েস্ট ডিকম্পোজারের দাম তো বলছে 390 টাকা, মানে 350 টাকা এরকম ব্যাপার। আমি শুধু একটা কথা বলেছিলাম, আমি তো পেয়েছি 3.5 মাস প্লাস 4 মাস কাছাকাছি হবে এটা ডিকম্পোজারটা পেয়েছিলাম। এই যে আবর্জনা যে পচায়, ওয়েস্ট মানে আবর্জনা বলেছিলাম আমি একবার, যে পচিয়ে দেয় গলিয়ে দেয়, পচন গলন যে করায় সেই ডিকম্পোজার। এই দেখুন এখানে দাম আছে RS20 দিয়ে একটা দাঁড়িয়ে দেওয়া আছে, দেখুন RS 20 টাকা। অর্থাৎ আমাকে যখন দিয়েছিল 4 মাস আগে তখন ছিল 20 টাকা, এবং আমি অ্যামাজনে তখন সার্চ করে দেখেছিলাম যে 219 টাকা নিচ্ছে 10 ফাইলের দাম, মানে ওই 20 টাকা 21 টাকা করে পড়বে। আমি ঠিক বলেছি, কিন্তু আমি না, আমার একটা ভুল হয়েছে হয়তো, আমি যখন এটা ভিডিওটা পোস্ট করি তখন কিন্তু দামটা দেখা উচিত ছিল আমার, হয়তো আমার ভুল হয়ে গেছে, আমি স্বীকার করছি। এবং যেখান থেকে যে আমাকে দিয়েছিল তাকে আমি ফোন করে বললাম, উনিও বলছেন যে আমিও জেনে দেখলাম দাম বেড়ে গেছে, এখন 20 টাকার জায়গায় সেটা দেখা যাচ্ছে 40 টাকা হয়ে গেছে। এরা আবার ডুপ্লিকেট 2 নম্বরই করছে কি না আমার জানা নেই, চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে ডবল তো দাম বাড়িয়ে দিয়েছে, 20 জায়গায় 40, ওই তো হিসেব দেখলেন। তা এরা আবার 2 নম্বরই করছে কিনা আমি কী জানবো। তা সেই জন্য বলছি যে লিঙ্কটা দিয়েছি ওদের ওইটা কিনে নিয়ে দেখতে পারেন। আর নাহলে সবথেকে ভালো হবে কারা, যারা তৈরি করছে গাজিয়াবাদ, যেখান থেকে আবিষ্কারক যারা, ওখান থেকে যোগাযোগ করলে সবথেকে ভালো হয়। NCOF নেটে সার্চ করে নেবেন, ওখান থেকে যোগাযোগ করে ওখান থেকে যদি পাওয়া যায় চেষ্টা করুন প্রথম ফার্স্ট, না পাওয়া গেলে এটা একটা নিয়ে দেখতে পারেন, বা অন্য যদি যা পাওয়া যায় কাছাকাছি আপনাদের সেখান থেকে নিতে পারেন, এই বলতে পারি। অনিমেষ ভূঁইয়া বলছেন আমি পান কোম্পানির 5027 ধান আমনে চাষ করেছি, ওই ধানটা খুব ভালো হয়েছে, ওটা কি আমি বোরোতে করতে পারবো? আমি বলে দিই, আমনে যে সমস্ত ধান চাষ হয়, যদি আপনারা 31শে অক্টোবর অর্থাৎ কার্তিক মাসের 15 তারিখের মধ্যে যে সমস্ত ধান কাটা হয়ে যাবে, প্রত্যেকটা ধান বোরোতে হবে। শুধু তাই নয়, দুধেশ্বর ধান, যেটা দুধেশ্বর বলেন আমাদের দক্ষিণ 24 পরগনা সেরা সরু ধান, বড় গাছ হয়, ওই গাছটা আমনের গাছটা ও কিন্তু বোরো ধানে হয়। হ্যাঁ, ওটা ধান কাটতে হয় বৈশাখ মাসে 7-8 তারিখে, ওই ললাট বা আপনার এম শঙ্করের সঙ্গেই কাটবেন। কিন্তু ওর ভয় হচ্ছে ওই ঝড়ে পড়ে গিয়ে নষ্ট হয়ে যায়, তখন যে ঝড় হয় কালবৈশাখী ঝড়টার জন্য নষ্ট হয়ে যায়। আমরা অনেক বছর করেছি ওইটা, কিন্তু এক বছর ক্ষতি হয়, 1 বছর ক্ষতি হয় না, সেই জন্য বেটে গাছ চাষ করা হয়। তা মোটামুটি কার্তিক মাসের 15 তারিখের মধ্যে যে সমস্ত ধান কাটা হয়ে যাবে, আপনার পান এই 5027 যদি কাটা হয় অবশ্যই চাষ করবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি দেরিতে কাটেন তাহলে কিন্তু করবেন না, কারণ ও সেই আষাঢ় শ্রাবণ মাস লেগে যাবে, আষাঢ় মাস চলে যাবে, মানে জুন মাসে চলে যাবে ধান কাটতে, বিপদে পড়ে যাবেন, করবেন না। স্পর্শধর উনি একটা আপনাদের জন্য জানিয়েছেন, স্পর্শধর বলছেন আমি ওয়েস্ট ডিকম্পোজার জল 30% ছাদ বাগানে ব্যবহার করে ভালো রেজাল্ট পেয়েছি, ছাদ বাগানের মাটিতে দিয়ে। উনি বলছেন নিম তেল, এবং নিম তেল যে আমরা স্প্রে করতে বলি নিমারিন বা নিম জল করে, ওর সঙ্গে ব্যবহার করেছি। এবং সিউইড যে অ্যালগাল সিউইড পাওয়া যায় যে সমস্ত বায়োভিটা এক্স বা যে সমস্ত পিজিআরের মধ্যে, ওর সঙ্গে 30% ব্যবহার করে দেখেছি, ভালো ফল পেয়েছি। এবং এইটা তৈরি করে জলটা যেন ছায়াতে রাখেন, এটা আপনি সকলকে আমার হয়ে বলে দেবেন, এটা আমি বলে দিলাম। উনি একটা রিকোয়েস্ট করেছিলেন, অর্থাৎ উনি ভালো ফল পেয়েছেন এইভাবে। পাত্রে ছায়াযুক্ত জায়গায় রাখতে বলেছেন, বা মাটির হাঁড়িতে। অমিত পাল বলছেন ওই একই প্রশ্ন করছেন যে ওয়েস্ট ডিকম্পোজার ব্যবহার কীভাবে করা যায়। সরিষার খোল পাতাচ্ছি ওর সঙ্গে কী দেবো, ওর সঙ্গে দিতে পারেন, মাটিতে ঢেলে জলের সঙ্গে মিশিয়ে দিতে পারেন, বা সে জলের সেচের সঙ্গে মিশিয়ে দিতে পারেন, স্প্রে করতে পারেন। আমি সব রকম বলি, সব রকমভাবে করা যায়, কোনো অসুবিধা নেই। একটা কথা উনি বলেছেন যে আমার কথাটাও সকলের সঙ্গে বলে দেবেন। উনি বলছেন যে আমার ক্যাপসিকাম লঙ্কা আসছিল না, এইটা ব্যবহার করার 15 দিন পর আমার দেখা গেল যে আমার ক্যাপসিকাম লঙ্কা চলে এলো 15 দিন পর। তবে এই একটা বলেছেন। আর বলেছেন যে গাছের পাতা বেশি জল যদি স্প্রে করেন পাতা হলুদ হয়ে যাবে, কম করে দিন, পরে পাতা ঠিক হয়ে যাবে। ঠিকই বলেছেন, আমিও লাউ গাছে দিয়ে দেখেছিলাম একটু বেশি করে, যেন পাতা হলুদ হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল, তারপরে আবার ধীরে ধীরে ঠিক হয়ে গেছে। অর্থাৎ বলতে চাচ্ছি যখন স্প্রে করবেন ওই যে আপনার লিকুইড ডিকম্পোজারটা আছে, ওইটা প্রতি লিটার জলে 100 থেকে 150 মিলি নেবেন। আমি এটা বলছি, পুকুরের জল 1 লিটার বা কলের জল 1 লিটার নিলেন, এর সঙ্গে 150 মিলি দেবেন, এর বেশি দেবেন না। বলেছেন সোমনাথ নস্কর, এটা কিন্তু সকলের জানা দরকার। তাহলে ওয়েস্ট ডিকম্পোজারটা কি? ওয়েস্ট ডিকম্পোজার বেশি লোক প্রশ্ন করেছেন। ওয়েস্ট ডিকম্পোজার কি? একটা ব্যাকটেরিয়া। উনি বলছেন
যে আমি ওএসডি কম্পোজারটা ধানে দিলাম মাটিতে, ভালো কথা, দিয়ে আমি তাহলে ফার্টিলাইজার ব্যবহার করতে পারবো না? আমার যে মাজরা পোকা আসে, পারবেন 30 থেকে 35 দিন অপেক্ষা করতে হবে, কারণ এগুলো ব্যাকটেরিয়াগুলো বাড়তে দেন মাটিতে, ওদের ফাংশানগুলো শুরু হোক। কিন্তু এইটা দিয়ে কিন্তু আপনি যে স্ট্রেপ্টোসাইক্লিন, স্ট্রেপ্টোমাইসিন, প্ল্যান্টোমাইসিন, পুসামাইসিন, এগ্রিমাইসিন, যত ব্যাকটেরিয়া নাশক আছে ওইগুলো কিন্তু মাটিতে দেবেন না। গাছের পাতায় স্প্রে করুন, কিন্তু মাটিতে দেওয়া চলবে না, দিলে তো ব্যাকটেরিয়াগুলো মরে যাবে, ওগুলো কিন্তু দেবেন না। বুঝতে পারছেন নিশ্চয়ই? যেহেতু ব্যাকটেরিয়ার একটা মিশ্রণ জল তৈরি হচ্ছে, সেই জন্য এগুলো মাটিতে দিয়ে কিন্তু ব্যাকটেরিয়া নাশক, ওই যে মাইসিন গ্রুপের ওষুধ বললাম, এগুলো কিন্তু দেবেন না। দরকার প্রয়োজন পড়লে গাছে স্প্রে করবেন, এই একটা বললাম। আর ফার্টিলাইজার নিশ্চিত ব্যবহার করবেন 30-35 দিন পরে, নিশ্চিত বুঝতে পেরেছেন। সীমা দত্ত, অনুপমা জানা বলছেন, আমরা যারা ছাদ বাগানে আম গাছের চাষ করেছি টবেতে, ছাদেতে, তারা পরিচর্যা করবে কী করে? ভালো বলেছেন। আমি যে বলছিলাম আমের যে সারটা দেবেন না, এখন অনেকে বলছেন যে 15ই ডিসেম্বর, একজন বলছেন যে আমি 15ই ডিসেম্বর, হ্যাঁ কমল কনক, এই একই প্রশ্ন আর নেই। কমল কনক বলছেন যে 15ই ডিসেম্বর আম গাছ ইউরিয়া দিয়ে ফেলেছি, কী হবে? এখন একটু ফেলেছেন, দেওয়া উচিত নয়, এখন দিয়ে ফেলেছেন। আমি তখন আমার ভিডিওটা তখন পোস্টিং হয়নি, একটু বিলম্বে কিন্তু এটা আসবে, মানে মুকুলটা আসবে, অনেক দেরি হয়ে আসবে, কিছু ঘাবড়াবেন না, দেরি হয়ে আসবে। হ্যাঁ, এই ব্যাপারটা হয়ে যাবে, দেখবেন, মিলিয়ে নেবেন আমার কথা, এই একটা ব্যাপার। আর ছাদ বাগানের জন্য বলছি, টবেতে গাছ রেখেছেন, যদি একদম জল না দেন তাহলে তো মরে যাবে। আপনার থাই জাতের আম, দামি জাতের আম তো মরে যাবে, তাহলে কী হবে? সপ্তাহে অন্তত সামান্য করে 100 ml, 150 ml, মানে কোনো রকম গাছটাকে বাঁচিয়ে রাখার জন্য বলছি, এইভাবে কম করে জল দিয়ে যান। ছাদ বাগানে করেছেন, ছাদের মাটি গরম হয়ে যায়, শুকনো হয়ে যায়, ড্রাই হয়ে যায় তাড়াতাড়ি, ঘন ঘন জল দিতে হয়। সামান্য, আবার জল ডুবিয়ে রাখবেন না, সামান্য করে জল দিন 5-7 দিন ছাড়া ছাড়া। কিন্তু সার আর ভুলে দিতে যাবেন না। পিজিআরটা তাড়াতাড়ি দেন, খুব সময় চলে যাচ্ছে, পিজিআরটা স্প্রে করে দিন, ওর সঙ্গে একটা অনুখাদ্য দিয়ে দিন। আর জল টবে বা ছাদ বাগানে যারা আছেন তারা খুব কম করে শুধু বাঁচিয়ে রাখুন, না দিলে নয়, সেইভাবে দিয়ে রাখুন। গাছ যেন উইল্টিং পয়েন্টে না আসে। উইল্টিং পয়েন্ট মানে একটা বলে দিই, এই একটা গাছ, এই জল চাচ্ছে টবে, ছাদে, আপনি জল দিচ্ছেন না, কারণ আমি বারণ করেছি, দিচ্ছেন না, জল দিচ্ছেন না, এটা মানে খুব কষ্ট হচ্ছে, জল পিপাসার্থ হয়ে যাচ্ছে, দিচ্ছেন না। এমন একটা সময় আসবে যখন জল দিলেও গাছ তার রুট সিস্টেমে নিতেই পারবে না, সেই পয়েন্টটাকে বলা হয় উইল্টিং পয়েন্ট আমাদের এগ্রিকালচার ভাষায়। সেই উইল্টিং পয়েন্টে যেন না যায়, মানে বাঁচিয়ে রাখুন, জাস্ট শুধু বাঁচিয়ে রাখুন হালকা জল দিয়ে। লেবু গাছও তাই করুন, যে ছাদে যারা আছে। লিচু গাছ যদি ছাদে থাকে, সেম, লিচু, লেবু, আম, তিনটে শুধু হালকা করে বাঁচিয়ে রাখুন। কুঁড়ি এই এসে যাচ্ছে, মুকুল এসে যাওয়ার সময় হয়ে গেছে, মুকুল এসে যাক, গাছ ভর্তি হয়ে যাক, কুঁড়িটা একটু গোটা ধরুক, তারপর যত দরকার জল দেবেন, খোল পাশানো জল আর যে জল দেবেন, একটু অপেক্ষা করুন, শুধু সামান্য করে বাঁচিয়ে রাখুন। যাই হোক, এই ভিডিওর মধ্যে মোটামুটি যে সমস্যাগুলো হচ্ছিলো বোঝাতে পেরেছি, আশা করি। যদি প্রশ্ন থাকে এবার জানাবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি।